একাদশ শ্রেণীর ভূগোল ক্লাসে সকল ছেলেকে স্বাগত জানাই। তোমাদের ভূগোল বিষয়টিতে প্রথম চ্যাপ্টারটি রয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল। আজকে এই চ্যাপ্টারটি পড়ার চেষ্টা করব। প্রথমেই তোমাদের রয়েছে সিলেবাসে মিনিং অফ জিওগ্রাফি বা ভূগোলের অর্থ কী। ভূগোল শব্দটির ইংরাজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি, আর এই জিওগ্রাফি শব্দটি এসছে দুটি গ্রিক শব্দ থেকে। একটি হলো জিও আর দ্বিতীয়টি হলো গ্র্যাফোস। জিও কথার অর্থ হলো পৃথিবী বা ভূমণ্ডল, আর গ্র্যাফোস শব্দের অর্থ হলো বর্ণনা। অর্থাৎ তাহলে জিওগ্রাফি বা ভূগোলের আক্ষরিক অর্থ হলো বা ব্যুৎপত্তিগত অর্থ হলো পৃথিবীর বর্ণনা। প্রাচীন ভারতে বরাহমিহির প্রণীত সূর্য সিদ্ধান্ত গ্রন্থে বাংলায় ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয়। এবার পড়ব আমরা ভূগোলের সংজ্ঞা বা ডেফিনিশন অফ জিওগ্রাফি। গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন এবং তার মতে ভূগোল হল মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ভূগোলবিদগণ ভূগোলকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন আধুনিক ভূগোলের জনক জার্মান দার্শনিক আলেকজান্ডার ফন হামবোল্ট এবং কার্ল রিটার ভূগোলকে বিজ্ঞান ভিত্তিক বিষয় রূপে স্বীকৃতি দেন। হামবোল্ট বলেছেন, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স রিলেটেড নেচার, অর্থাৎ জিওগ্রাফি হলো একটি প্রকৃতি সংক্রান্ত বিজ্ঞান। রিটার বলেছেন, ভূগোল হলো বিজ্ঞানের সেই বিভাগ যা সমগ্র পৃথিবীর যাবতীয় রূপ, দৃশ্যমান ঘটনাবলী এবং সম্বন্ধসমূহকে একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে এবং মানুষ ও মানুষের স্রষ্টার সঙ্গে এই সার্বিক ঐক্যের সম্বন্ধকে দেখায়। অর্থাৎ পৃথিবীতে যা যা ঘটনা ঘটে, যা কিছু আমরা দেখতে পাই, সেই সমস্ত কিছুকে একক রূপে, স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে ভূগোল এবং তার ফলে মানুষের উপর কী প্রভাব পড়ে বা মানুষ এর সঙ্গে কীভাবে যুক্ত, এই বিষয়টিকে আলোচনা করে জিওগ্রাফি বা ভূগোল বিষয়টি। পরবর্তী ক্ষেত্রে ভূগোলবিদ রিচার্ড হাডসন বলেছেন, ভূগোল সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তিনি, সেটি হলো এরকম যে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক, সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করা ভূগোলের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। পৃথিবীর উপরিভাগের যে পৃষ্ঠ, উপরিপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, সেটিও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আর এই পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রা, বিভিন্ন ঘটনাবলী, এগুলিও কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত এবং তার ওপর প্রভাবিত। এই বিষয়গুলিকে বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে ভূগোলের প্রধান উদ্দেশ্য বা ভূগোলে এই বিষয়টিকে ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ আধুনিক ধারায় ভূগোলকে বলা হয় বিজ্ঞানের একটি শাখা, যেখানে পৃথিবী এবং তার প্রাকৃতিক বিষয়সমূহ, মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদানগুলি, তাদের বন্টন, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। প্রকৃতির সাথে মানুষের বিভিন্ন উপাদানগত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা হয় ভূগোল বিষয়টিতে, এবং তা কেমনভাবে করা হয়? বিজ্ঞানসম্মত উপায়ে করা হয়। অর্থাৎ ভূগোল হলো বিজ্ঞানেরই একটি শাখা। তাহলে এই হলো ভূগোলের সংজ্ঞা। এবার আলোচনা করব ভূগোলের পরিধি সম্পর্কে।
ভূগোল এমন একটি বিষয় যা প্রাচীনকাল থেকে একেবারে আধুনিক কাল পর্যন্ত এর বিষয়বস্তু কিন্তু ক্রমাগত পরিবর্ধিত হয়েই চলেছে। অর্থাৎ ভূগোলের আলোচ্য সূচির মধ্যে প্রাকৃতিক বিষয়সমূহ, প্রাকৃতিক বিজ্ঞান, সাথে সাথে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। তাই ভূগোলের পরিধিও ক্রমাগত বিস্তৃত হয়েই চলেছে। এই জন্য অনেকে বলেন ভূগোলকে সকল বিজ্ঞানের জননী। ভূগোলের মূল বিষয়বস্তু হচ্ছে তিনটি। প্রথমত হচ্ছে ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হয় ভূগোলে। সেটা কী রকম? অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত জ্যোতিষ্ক রয়েছে, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্রহাণু এই বা বিভিন্ন ধরনের বস্তু যা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে তাদের আপেক্ষিক অবস্থান, তাদের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত অবস্থান এবং এই অবস্থানের পারস্পরিক যে সম্পর্ক তা ভূগোলে ব্যাখ্যা ও বর্ণনা করা হয়ে থাকে। দ্বিতীয় বিষয়বস্তুটি হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্যের সমতা লক্ষ্য করে সাধারণত ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের উপরিস্থ বিভিন্ন অংশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয় ভূগোলে এবং সেই অঞ্চলগুলিকে পুঙ্খানুপুঙ্খরূপে সমীক্ষা ও বিশ্লেষণ করা হয় ভূগোল বিষয়ে। অর্থাৎ বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল এই তিনটি আঞ্চলিক বিভাগ করা হয় ভূগোলে এবং শুধুমাত্র এই বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডলেই বিভক্ত করা হয় না, এগুলিকে আবার পুনরায় বিভাজন করা হয় ভূগোল বিষয়ে এবং তাদের ব্যাখ্যা করা হয়, তাদের বর্ণনা করা হয়, তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় এই ভূগোল বিষয়টিতে। এছাড়া বিষয়বস্তুর মধ্যে রয়েছে ভূগোলে মানুষ আর প্রকৃতির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। ভূগোলের প্রধান দুটি উপজীব্য বিষয় হচ্ছে মানুষ আর প্রকৃতি। মানুষের ওপর প্রকৃতির কী প্রভাব আর প্রকৃতির ওপর মানুষ কতটা কর্তৃত্ব করছে, এই উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিচার বিশ্লেষণ করাও হলো ভূগোলের মূল কাজ। অর্থাৎ এই সকল বিষয়বস্তুগুলিকে ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই বিষয়বস্তুগুলিকে অন্তর্ভুক্ত করে তাহলে ভূগোলের তিনটি মূল উপজীব্য বিষয়বস্তু হচ্ছে, সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল আর মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলী, যেমন প্রাকৃতিক শক্তি, আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ভূমিরূপ, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, মহাকাশ, ভূতত্ত্ব, শিলা, মাটি এই সকল প্রাকৃতিক বিষয়বস্তুগুলি প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে। জীব ভূগোলের মধ্যে রয়েছে যেমন মানুষ, উদ্ভিদ, প্রাণী, অণুজীব, পরিবেশ, বাস্তুতন্ত্র এই বিষয়গুলি। আর মানবীয় ভূগোলের মধ্যে রয়েছে যেমন অর্থনৈতিক সম্পদ, যেমন জল, অরণ্য, কৃষি, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প সম্পদ, ব্যবসা বাণিজ্য, বন্দর, শহর, নগর, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, জনবসতি, জনসংখ্যা, তাছাড়াও রয়েছে যেমন সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস এই সামাজিক বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানবিক ভূগোলের মধ্যে। এইভাবে ভূগোলের পরিধিটা বিস্তৃত হয়েছে, এক ব্যাপক বিস্তৃতি নিয়েছে ভূগোলের পরিধি। তাহলে আর যেহেতু মানবীয় ভূগোলও ভূগোলের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে আর মানব সমাজ দিনে দিনে পরিবর্তিত হচ্ছে, তা ক্রমাগত পরিবর্তনশীল, সেই জন্য ভূগোলের পরিধি কিন্তু কোনো এক জায়গায় একদিনে সীমিত নেই। যত দিন যাচ্ছে, দিন যত আধুনিক হচ্ছে, যত সময় এগিয়ে যাচ্ছে, ভূগোলের পরিধিও কিন্তু তত দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তার বিস্তৃতিও কিন্তু বেড়েই চলেছে। এবার আলোচনা করব ভূগোলের প্রকৃতি সম্পর্কে। ভূগোলের প্রকৃতি আলোচনা করতে গিয়ে চারটি বিষয় আলোচনা করব। প্রথমত হচ্ছে ভূগোল হচ্ছে বিজ্ঞানধর্মী একটি বিষয়। অর্থাৎ ভূগোলে যে সমস্ত বিষয়গুলিকে আলোচনা করা হয় তা শুধুমাত্র থিওরিটিক্যালি বা শুধুমাত্র বর্ণনামূলক
হিসেবে বর্ণনা করা হয় তা কিন্তু নয়, তার কার্যকারণ সম্পর্কের ভিত্তি ব্যাখ্যা করা হয়, সাথে সাথে বিশ্লেষণ করা হয়। তাতে গাণিতিক বিষয়বস্তুও রয়েছে, তার মধ্যে তত্ত্ব রয়েছে, তথ্য রয়েছে। তাই জন্যই ভূগোলকে বলা হয় একটি বিজ্ঞানধর্মী বিষয়। হামবোল্ট, রিটার, পিটার হ্যাগেট প্রমুখ ভূগোলবিদগণ ভূগোলকে বিজ্ঞান রূপে তুলে ধরার চেষ্টা করেছেন, তার গাণিতিক রূপ দিয়েছেন, তার বিভিন্ন তত্ত্বগুলি তুলে ধরেছেন, তাকে ব্যাখ্যা করেছেন এবং বিশ্লেষণ করেছেন। সেই জন্য হচ্ছে ভূগোল একটি বিজ্ঞানধর্মী বিষয়। ভূগোলের প্রকৃতির মধ্যে আর কি রয়েছে? এটি হচ্ছে একটি সংশ্লেষিত বিষয়, অর্থাৎ ভূগোলে কি কি বিষয় রয়েছে তা হচ্ছে বলা যেতে পারে কি কি বিষয় নেই ভূগোলে, অর্থাৎ সকল বিষয়ই ভূগোলের মধ্যে অন্তর্ভুক্তি হয়েছে। যেমন ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স যেটাকে বলা হয়, অর্থনীতি বা ইকোনমিক্স, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, জনসংখ্যাবিদ্যা, সকল বিষয়গুলি মিলেই কিন্তু হচ্ছে ভূগোল বিষয়টি। অর্থাৎ ভূগোল বিষয়ের মধ্যে সকল বিষয়গুলিকে সংশ্লেষিত করা হয়েছে বা সংশ্লেষধর্মী বিষয়রূপে ভূগোলকে প্রতিষ্ঠা করা হয়েছে এই বিষয়গুলির সহযোগিতায়। তৃতীয় প্রকৃতি হিসেবে আলোচনা করব, সেটি হচ্ছে ভূগোল হচ্ছে একটি অন্তরা অনুশাসনিক বিষয়। অর্থাৎ ভূগোলে প্রাকৃতিক আর সাংস্কৃতিক পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এই বিষয়গুলিকে বিশ্লেষণ করা হয়। ধরো, প্রাকৃতিক বিষয়গুলি মানুষের জীবনে প্রভাব ফেলছে, তাদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, তাদের আচার আচরণ, তাদের প্রতিদিনের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে, তাহলে তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রা একরকম, সমভূমি অঞ্চলের জীবনযাত্রা একরকম। মরুভূমি অঞ্চলের একরকম বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তো নিরক্ষীয় ক্রান্তীয় অরণ্যে অন্য ধরনের বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে পারস্পরিক প্রতিক্রিয়া কিন্তু প্রাকৃতিক বিষয়ের সঙ্গে সাংস্কৃতিক বিষয়ের রয়েছে। এই যে বিষয়গুলি পারস্পরিক সম্পর্ক, এই বিষয়টিকে আলোচনা করা হয় সুন্দরভাবে ভূগোল শাস্ত্রে। অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান, মানবীয় বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এই সকল বিষয়গুলির একটি অন্তরা অনুশাসন এই ভূগোল বিষয়ের মধ্যে লক্ষ্য করা যায়, তাই একে অন্তরা অনুশাসনিক বিষয় বলা হয়। তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, একটা ডিসিপ্লিন, একটা প্রিন্সিপাল রয়েছে। চতুর্থ যে প্রাকৃতিক বিষয়টি আলোচনা করব প্রকৃতি হিসেবে ভূগোলের, সেটি হচ্ছে ভূগোল একটি গতিশীল বিষয়। অর্থাৎ ভূগোলের বিষয়গুলি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত ভূগোলের মধ্যে নতুন নতুন বিষয় সংযোজিত হচ্ছে, সেই বিষয়গুলিকে ব্যাখ্যা করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, এবং বিশ্লেষণ করতে গিয়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন ধরনের মডেল। তাই ভূগোলকে বলা হয় গতিশীল বা পরিবর্তনশীল বিজ্ঞান। এবার আমরা আলোচনা করব ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে। ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য হলো পৃথিবীর প্রকৃতি সম্পর্কে এবং পৃথিবীতে বসবাসকারী মানুষের সাংস্কৃতিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান লাভ করা। দ্বিতীয়ত হচ্ছে কি, কোথায় এবং কেন, এই তিন ধরনের প্রশ্নের উত্তর খোঁজাই হচ্ছে ভূগোলের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ কোনো একটা ঘটনা, সেটা প্রাকৃতিক অথবা সাংস্কৃতিক, সেটা কি, সেটাকে চিহ্নিত করা, সেটা কোথায় রয়েছে, অর্থাৎ সেই অঞ্চলটির বন্টন, ভৌগোলিক বন্টন আলোচনা করা, এবং কেন রয়েছে সেই বিষয়গুলিকে উত্তর খোঁজার চেষ্টা করা হয় ভূগোল বিষয়ের মাধ্যমে। অর্থাৎ ভূগোলের এটি হচ্ছে মূল লক্ষ্য বা উদ্দেশ্য। যেমন হামবোল্ট রিটারের মতে আবার ভূগোলের উদ্দেশ্য হচ্ছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীকে সমীক্ষা করা। হাডসন বলেছেন ভূগোলের উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক আর যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা। আবার
ভূগোল শাস্ত্রকার স্কিফারের মতে ভূগোলের উদ্দেশ্য হলো ভৌগোলিক অঞ্চলগুলিকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য কিছু সূত্র এবং নিয়ম তৈরি করা, আর এই সূত্র বা নিয়ম তৈরি করতে গিয়ে গণিত বা সংখ্যাতত্ত্বের প্রচলন ঘটা, যা মাত্রিক বিপ্লব রূপে পরিচিত হয়েছে ভূগোল শাস্ত্রে। এইভাবে ভূগোলের মূল উদ্দেশ্য যদি সাম আপ করা হয় বা সামারাইজ করা হয়, সংক্ষেপে বলা যেতে পারে ভূগোলের তিনটি উদ্দেশ্য। একটি হচ্ছে পৃথিবী আর তার অধিবাসীদের বর্ণনা করা, দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের প্রাকৃতিক এবং আর্থসামাজিক অবস্থার বিচার বিশ্লেষণ করা, আর তৃতীয়ত হচ্ছে ভূপৃষ্ঠ ও বিভিন্ন এলাকা সম্পর্কে আলোচনা করা। তাহলে আজকের আলোচনা আমরা এতটা পর্যন্তই করলাম। পরের দিনে আমরা ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে বিশদে আলোচনা করব।